গ্র্যাভিটেশন আমরা আগের দিন শুরু করেছিলাম। আজকে আমরা গ্র্যাভিটেশনের এর পরের যে পার্টটা মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে ভ্যারিয়েশন সেটা ডেপথের সাথে কিভাবে ভ্যারি করছে এবং রোটেশন অফ আর্থের সাথে কিভাবে ভ্যারি করছে সেটা আজকের ক্লাসে শিখবো। আর তার সাথে সব গ্র্যাভিটেশনের আর যে দুটো পার্ট সেটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড, মানে ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এই টপিকগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ভ্যারিয়েশন অফ জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডেপথের সাথে কীরকম ভ্যারিয়েশন হয় সেটা আমরা দেখব। এখানে আমি কনসিডার করছি যে এটা আর্থ। তো এই আর্থের রেডিয়াস হলো আর, ক্যাপিটাল আর। এখানে কোনো অবজেক্ট ছিল, এটা সারফেস, এই জায়গাতে এটা পয়েন্ট এ, এই জায়গাতে ওর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, যেমনটা আগে আমরা দেখেছি। এবারে এটা আর্থের সারফেস থেকে আস্তে আস্তে টুয়ার্ডস দ্য সেন্টার যাচ্ছে, কিছুক্ষণ পর এই রকম জায়গায় চলে এলো। এই যে ডেপথটা ঢুকেছে সেটা ডি ধরলাম। তাহলে এই বি পয়েন্টে যখন পৌঁছলো অ্যাট এ ডেপথ ডি ফ্রম এ, তখন ওর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। অবভিয়াসলি চেঞ্জ হবে, বিকজ সারফেসে একরকম ছিল, ওপরে উঠলে যেহেতু চেঞ্জ হচ্ছে, নিচে নামলেও চেঞ্জ হবে। এখন সেটা কমবে না বাড়বে সেটাই আমাদের দেখার। আমরা জানি যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর এক্সপ্রেশন হয় জিএম বাই আর স্কোয়ার। হ্যাঁ, তো লিখে নিই। উই নো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ মানে সারফেসে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা জি ইকুয়াল টু হয় জি এম, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ওয়ার আর ইজ দ্য রেডিয়াস অফ আর্থ। এখানে দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে। এক হচ্ছে ক্যাপিটাল জিটা তো কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এম, দ্যাট ইজ মাস অফ দ্য স্ফিয়ার বা মাস অফ দ্য প্ল্যানেট বা মাস অফ দ্য স্যাটেলাইট, হোয়াট এভার ইট ইজ, সেই মাসটার উপর ডিপেন্ড করে। আর যেটা আমি কনসিডার করছি সেটা প্ল্যানেট বা স্যাটেলাইট বা অন্য কোনো স্ফিয়ার হতে পারে, সেই স্ফিয়ার বা প্ল্যানেট বা স্যাটেলাইটটা রেডিয়াসের উপরও ডিপেন্ড করে। এখন রেডিয়াস ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার। এখন এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটা যখন সারফেসের উপর ছিল তখন এই পুরো মাসটাই রেসপন্সিবল ছিল অ্যাক্সিলারেশনটার জন্য, আর পুরো রেডিয়াসটাই রেসপন্সিবল ছিল, বিকজ পুরোটাই তো মানে ডিস্টেন্সটা তো টোটাল আছে সেন্টার থেকে এতটা অবধি। কিন্তু যখনই ও ডি ডেপথে নেমে গেছে নিচের দিকে, তখন তো আর পুরো মাসটা কাজে লাগছে না, বিকজ মাস সবসময় সেন্টারের থেকে অ্যাক্ট করে। আর মাস তো ডিপেন্ড করছে কতটা ম্যাটার আছে তার উপরে। এখন যদি এইখানে বডিটা নেমে গিয়ে থাকে তাহলে আমাকে এখানে একটা ভার্চুয়াল স্ফিয়ার কনসিডার করতে হবে, একটা ইমাজিনারি স্ফিয়ার। তো এই স্ফিয়ারটার মধ্যে ঠিক যতটা ম্যাটার আছে ততটা ম্যাটারের মাসই এখন এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য রেসপন্সিবল হবে। আমি আগে ধরেছিলাম যে পুরো স্ফিয়ারটার মাস ক্যাপিটাল এম, আর তাহলে এই যে শেডেড পোর্শনটা আমি দেখতে পাচ্ছি তার মাসটা এখন চেঞ্জ হয়ে যাবে। তো সেই পোর্শনটার মাস আমাকে আগে বের করতে হবে। তাহলে দেখে নিই, যদি টোটাল রেডিয়াস ছিল আর, ডি ডেপথ নিচে নেমেছে, তাহলে এখন এই যে পোর্শনটা, এই শেডেড পোর্শনটা রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে আর মাইনাস ডি। টোটাল রেডিয়াস ছিল আর, সেখান থেকে ডি মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে শেডেড পোর্শনটা আছে সেই শেডেড পোর্শনের মাস আমি বের করব। আমি জানি যে ডেনসিটি তো আর চেঞ্জ হচ্ছে না, কারণ আর্থের যা ডেনসিটি ওই পোর্শনের ডেনসিটিও অলমোস্ট মানে অ্যাভারেজ আমি ধরবো সেম, যদিও প্রত্যেকটা পার্টের জন্য ডেনসিটি আলাদা হওয়া উচিত যদি আমি খুব ডিটেলে ক্যালকুলেট করি, বাট আমি ধরবো অ্যাভারেজ ডেনসিটি রো। আর সেই রো বা ডি তো অলরেডি ধরে নিয়েছি, ডেপথ কাজে রোই ধরে নেবো। তো অ্যাভারেজ ডেনসিটি যদি রো হয়ে থাকে তাহলে ভলিউমকে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই মাস পেয়ে যাব। এখন ডেনসিটি না ধরেও করা যায়, আমি টোটাল মাস তো এম জানি, তাহলে এম এর রেফারেন্স ধরেও করতে পারি। আমি দেখি যে এই শেডেড পোর্শনটা এর ভলিউম কত। সো ভলিউম অফ শেডেড স্ফিয়ার, এটার ভলিউম হবে 4/3 পাই, 4/3 পাই আর কিউব হয়, এটা হবে আর মাইনাস ডি এর হোল কিউব। 4/3 পাই আর মাইনাস ডি এর হোল কিউব। এটা হলো শুধু এইটুকুটার ভলিউম।
তাহলে টোটাল ভলিউমটা কত ছিল? পুরো আর্থের ভলিউম ছিল 4/3 পাই আর কিউব। সো 4/3 পাই আর কিউবের জন্য যদি মাস হয় ক্যাপিটাল এম, তাহলে এই ভলিউমটার জন্য মাস কত হবে সেটা আমরা ডাইরেক্ট ওই ইউনিটারি মেথডে বের করে নেব। দেয়ারফোর মাস অফ দ্য শেডেড পোর্শন বা শেডেড স্ফিয়ার, এম ড্যাশ ধরে নিচ্ছে এটাকে, এম ড্যাশ ইকুয়াল টু টোটাল মাস এম ডিভাইডেড বাই টোটাল ভলিউম 4/3 পাই আর কিউব ইন্টু এই ভলিউমটা মানে শেডেড পোর্শনের ভলিউম 4/3 পাই আর মাইনাস ডি এর হোল কিউব। সো 4/3 পাইটা কেটে যাবে ওপরে নিচে, থাকছে কত? এম ইন্টু আর মাইনাস ডি এর হোল কিউব বাই আর কিউব। সো এগেন আমরা এটাকে লিখতে পারি এম ইন্টু, পুরোটাকে একসাথে লিখলে 1 মাইনাস ডি বাই আর এটার হোল কিউব। যেটা আমাদের প্রয়োজন হবে সেটা লিখবো। আমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারি বা এটাও ইউজ করতে পারি। এইবারে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে সেটা বের করি। আমার মনে হচ্ছে যে এই ওপরেরটা লিখলেই সুবিধা হবে। যাই হোক, দেখা যাক কোনটা লেখা যায়। ওকে, দেয়ারফোর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট বি, এটাকে আমি জি ড্যাশ ধরে নিচ্ছি। সো জি ড্যাশ ইকুয়াল টু, ফর্মুলাটা কি? জি এম বাই আর স্কোয়ার, এটা তো ফর্মুলা। সো জি ইন্টু এম ড্যাশ বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার লিখে দেবো। এবারে ওই এম ড্যাশের ভ্যালুটা বসাই। সো জি ডিভাইডেড বাই আর মাইনাস ডি এর হোল স্কোয়ারটা লিখলাম। এম ড্যাশের বদলে আমি এটা বসিয়ে দিই, এটা আমাদের সুবিধা হবে লিখতে। সো এম ইন্টু আর মাইনাস ডি এর হোল কিউব বাই আর কিউব। সো এখানে স্কোয়ার আর এখানে কিউব কেটে যাচ্ছে একটা, জি এম বাই আর কিউব ইন্টু আর মাইনাস ডি। এবারে আমি কি করব, একটু সাজিয়ে লিখি। জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস ডি বাই আর, এটা একটা লিখলাম, মানে আর কিউবটাকে স্কোয়ার আর আরে ভেঙে দিলাম। তাহলে এই যে পার্টটা, ফার্স্ট পার্টটা শুধু জিকে ডিনোট করছে, ওই আগের নর্মাল জিটাকে ডিনোট করছে, আর পরের পার্টটা আলাদা করে লিখবো। সো ইট ইজ জি ইন্টু, এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করে নিই, সো ইট ইজ 1 মাইনাস ডি বাই আর। সো জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। সো এখান থেকে আমি বলে দিতে পারি যে ঠিক কতটা ডেপথে গেলে জি ড্যাশের ভ্যালুটা 0 হয়ে যাবে। কখন? অ্যাট ডি ইকুয়াল টু আর, যদি ডি এর ভ্যালুটা আর এর সাথে সমান হয়ে যায়, মানে ডি কোনটা? ডেপথটা বাড়তে বাড়তে যদি রেডিয়াসের সাথে সমান হয়, মানে অ্যাট সেন্টার, তার মানে ডি ইকুয়াল টু আর মানে অ্যাট সেন্টার অফ আর্থ। সেখানে জি ড্যাশের ভ্যালু কত হবে? জি ড্যাশ হয়ে যাবে জি ইন্টু 1 মাইনাস, কেটে যাবে মানে 1, দ্যাট ইজ 0। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 0 হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ওয়েটলেসনেস। ঠিক সেন্টার অফ আর্থে যদি আমি পৌঁছে যাই, তাহলে ওই জায়গাতে গেলে যে কোনো বডির ওয়েট হয়ে যাবে 0। এবারে করব ভ্যারিয়েশন of G with rotation of earth। ঠিক আছে, বা অল্টিটিউড বলা যায় না, মানে আমি যত ওপরের দিকে যাব ইকুয়েটার থেকে, হায়ার অল্টিটিউড বলতেই পারি, যত পোলের দিকে যাব তত কিভাবে জি এর ভ্যারিয়েশন হবে সেটা আমরা বের করব। বেসিক্যালি এটা রোটেশনের জন্যই আমরা ভ্যারিয়েশনটা পাচ্ছি, সেটা আমি ডাইরেক্টলি ফর রোটেশনও বলতে পারি, বা ফর লঙ্গিটিউড ল্যাটিটিউড চেঞ্জের জন্য যে ভ্যারিয়েশনটা হয় সেটাও বলতে পারি। আমি আগে ডায়াগ্রামটা ভালো করে ড্র করি। সাপোজ এটা আর্থ, ঠিক মাঝখানটা হচ্ছে আমার ইকুয়েটার।
ঠিক আছে? সো ইকুয়েটার হলো এইরকম একটা সার্কেল। এই ইকুয়েটারে আর্থের রেডিয়াসটা হলো ক্যাপিটাল আর, হুইচ ইজ ম্যাক্সিমাম। এবারে এটা হলো আর্থের অ্যাক্সিস। এই অ্যাক্সিসের রেসপেক্টে ও রোটেট করছে উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য অবজেক্ট ইজ অ্যাট দিস পয়েন্ট। এটা আমি পি পয়েন্ট ধরছি, এই পয়েন্টে অবজেক্টটা আছে। এই অবজেক্টটার মাস স্মল এম। তাহলে এই অবজেক্টটার মাসটা কোন দিকে অ্যাক্ট করছে? মাস ইজ অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, এইদিকে অ্যাক্ট করছে। এটা হলো এমজি। আবার এই লাইনটার লেন্থ হবে রেডিয়াসের সাথে সমান। কিন্তু এই যে পার্টিকেলটা ঘুরছে, এটা কিন্তু এই সার্কেল বরাবর ঘুরছে না, এই সার্কেল বরাবর ঘুরছে না, বিকজ এর সার্কেলটার রেডিয়াসটা ছোট। এর যে সার্কেলটাতে ও ঘুরছে সেই সার্কেলটা হচ্ছে এই রকম, এই সার্কেলটাতেও ঘুরছে। আমি ধরে নিলাম যে এর সার্কেলটা রেডিয়াস স্মল আর। এখন এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে, আমি ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা যে তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আলফা, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাঙ্গেলটার ভ্যালু আলফা। এবার আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু এর রোটেশন হচ্ছে, ফলে সবসময় আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টারে একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে? এই দিকে, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেই ফোর্সের ভ্যালুটা হবে এম ওমেগা স্কোয়ার আর, স্মল আর। আর স্মল আর এর সাথে ক্যাপিটাল আর কি রিলেশন? এই যে লেন্থটা, এটাও তো রেডিয়াসের সাথে সমান, ক্যাপিটাল আর। তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা। স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা, না কস আলফা। এর একটা রিলেশন আমি পাচ্ছি। এবার আমাদেরকে রেজাল্টেন্ট ফোর্সের দিকে তাকাতে হবে। একটা ফোর্স অ্যাক্ট করছে এম ওমেগা স্কোয়ার আর বাইরের দিকে, আর একটা ফোর্স কাজ করছে এই দিকে। বাট যেহেতু বডিটা আর্থের সারফেসের উপরই আছে, তাহলে অবভিয়াসলি ওর ওয়েটের কম্পোনেন্টটারই ভ্যালু বেশি হবে, ফলে নেট ওয়েটটা এইরকম একটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করবে। এটাকে আমি ধরছি এম জি ড্যাশড। আমাদেরকে এম জি ড্যাশটাই বের করতে হবে, যেখানে এই এম জি আর এম ওমেগা স্কোয়ার আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস আলফা। এবার আমি নর্মাল যেরকম ভেক্টরের রেজাল্ট্যান্ট বের করে, সেই রকমভাবে আমি রেজাল্ট্যান্ট বের করব। এম জি ড্যাশড ইকুয়াল টু রুট ওভার এম জির হোল স্কোয়ার প্লাস এম ওমেগা স্কোয়ার আর এর হোল স্কোয়ার প্লাস 2 এম জি এম ওমেগা স্কোয়ার আর কস 180 মাইনাস আলফা। এটা এখানে কিন্তু কস 180 মাইনাস আলফা লেখা আছে, 180 মাইনাস আলফা। আচ্ছা, কেটে একটু উপরে লিখি, কস 180 মাইনাস আলফা। এটা রুটের ভেতরে। আমি একটু নিচে লিখি, তাহলে জায়গাটা পাওয়া যাবে। সো এম জি ড্যাশড ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার প্লাস 2 এম স্কোয়ার, এখানে দুটো এম আছে, এই যে একটা এম আর একটা এম এখানে, 2 এম স্কোয়ার ওমেগা স্কোয়ার জি আর, ওমেগা স্কোয়ার জি আর কস 180 মাইনাস আলফা, তাই না? 2 এম স্কোয়ার ওমেগা স্কোয়ার জি আর কস 180 মাইনাস আলফা, এই পুরোটা রুটের ভেতরে।
এবারে এই যে কস 180 মাইনাস আলফা, কস 180 মাইনাস আলফা মানে কিন্তু মাইনাস কস আলফা, বিকজ 180 মানে কি 2 × 90, 2 × 90 মাইনাস আলফা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের মাঝে আছে, বিকজ একটা 90 হলো ফার্স্ট কোয়াড্রেন্ট আর দুটো 90 তার মাইনাস আলফা করছি, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট। সেখানে সাইন পজিটিভ হয় বাট আছে কস, আর 2 থাকার জন্য মানে ইভেন নাম্বার থাকার জন্য কসটা কসই থাকবে। সো ইট উইল বি মাইনাস কস আলফা। এবারে আমি পুরোটা থেকে এখানেও এম স্কোয়ার আছে, এখানেও এম স্কোয়ার, এখানেও এম স্কোয়ার, √m² কমন নিয়ে নিলাম। ভেতরে থাকছে g² প্লাস ω⁴r² প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস করে দিই একদম, 2ω² gr cos আলফা। এবার এম স্কোয়ারের রুট মানে এম বাইরে বেরিয়ে যাবে, আর এখানে একটা এম আছে, কাজেই দুটো এম কেটে যাবে, শুধুই g' থাকবে, ভেতরে থাকছে g²। এবার এখানটাতে একটা দেখার জিনিস আছে, ω⁴, ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ এমনিতে খুব কম, হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ও কতটা অ্যাঙ্গেল পার সেকেন্ডে ট্রাভেল করছে। আর্থ 24 আওয়ার্সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাভেল করে, 1 সেকেন্ডে তাহলে কতটা অ্যাঙ্গেল ট্রাভেল করবে ক্যালকুলেট করে দেখা যাবে যে এটা খুব কম, 360 বাই 24 আওয়ার। সো 24 × 3600 দিয়ে ডিভাইড করতে হবে কাকে, 360-কে, তাহলে যে ভ্যালুটা আসবে দ্যাট ইজ ওমেগার ভ্যালু। এবার তার স্কোয়ার, দ্য কিউব, ⁴ মানে ⁴ মানে ছোট সংখ্যার যদি আমি 4th পাওয়ারে যাই তাহলে সেই সংখ্যাটা আরও অনেক ছোট হয়ে যাবে এবং এতটাই ছোট হবে যেটাকে আমি নেগলেক্ট করতে পারি। সো ω⁴ ইজ নেগলিজিবলি স্মল, ω⁴ ইজ নেগলিজিবলি স্মল। সো এই টার্মটাই আর থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে। থাকবে কি g² মাইনাস 2ω² gr cos আলফা, g' ইকুয়াল টু, আচ্ছা এই রুটটা আমি পাওয়ার হাফ করে লিখি তাহলে সুবিধা হবে। এখান থেকে আমি g² কমন নিয়ে নিচ্ছি, g² কমন নিলাম, তাহলে এখানে 1 মাইনাস 2ω² আর cos আলফা তো থাকলোই, তার সাথে নিচে g দিয়ে ডিভাইডেড হয়ে যাবে, বিকজ এখানে তো শুধু g ছিল, আমি g² কমন নিয়েছি, আর পুরোটার হোল পাওয়ার হয়ে যাবে হাফ। এবারে এই g² আর হাফ, তার মানে একটা g বাইরে বেরিয়ে আসছে, সো ইট উইল বি g' ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস 2ω² r বাই g ইন্টু cos আলফা, এর পাওয়ার হচ্ছে হাফ। এখানে একটা অ্যাজাম্পশন ঠিক না, আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ফার্স্ট অফ অল, ওমেগার ভ্যালু এমনিতেই খুব ছোট, আর তো রেডিয়াস ওই ওপরের পার্টটাতে, ω² আর এই টার্মটা যেহেতু ওমেগা এমনিতেই ছোট, ω² মানে আরও ছোট, ইন্টু আর ডিভাইডেড বাই জি, এই যে টার্মটা, এই টার্মটাতে জি এর ভ্যালুটা এই ω² আর এর থেকে অনেকটাই বড়, মানে এই পুরোটা 1 মাইনাস এক্স দিয়ে যদি আমি ডিনোট করি, আমি আগেও দেখেছি বাইনোমিয়াল থিওরেম কিভাবে অ্যাপ্লাই করতে হয়। যদি 1 মাইনাস যে কোনো একটা ভ্যালু থাকে এবং সেই ভ্যালুটা যদি খুব ছোট সংখ্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে পারবো, এবং বাইনোমিয়াল অ্যাপ্লাই শুধু না, তার সাথে হায়ার অর্ডার টার্মগুলোকে আমি নেগলেক্ট করতে পারবো, বিকজ এগুলো স্কোয়ার, কিউব এই টার্ম আসবে, বিকজ এমনিতেই সংখ্যাটা ছোট, মানে সেকেন্ড টার্মটা, এই যে টার্মটা আমি দেখতে পাচ্ছি এটা এমনিতেই ছোট, তার স্কোয়ার, কিউব এগুলো করলে অনেক ছোট হয়ে যাবে। আমি যখন ওই হাইটের সাথে ভ্যারিয়েশনটা করাচ্ছিলাম, জি এর ভ্যারিয়েশন উইথ হাইট, সেই সময়ও দেখিয়েছি যে যদি বাইনোমিয়াল করি তাহলে হায়ার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করে দিলে অ্যাজ ইফ এই পাওয়ারটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে অ্যাপ্লাইং
binomial theorem and neglecting higher order terms আমরা আলটিমেটলি কি পাচ্ছি, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এই হাফটা, পাওয়ারের হাফটা যদি এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে 2টা কেটে যাবে, সো ইট উইল বি অনলি ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস আলফা। এবারে আমরা একটু আগেই দেখলাম যে স্মল আর ইকুয়াল টু আর কস আলফা, তাহলে ওই ভ্যালুটা এখানে পুট করে দিই। সো জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার আলফা। তার মানে অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়, অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ আর্থ, তাহলে আস্তে আস্তে জি এর ভ্যালুটা কমতে থাকবে। তার দুটো কারণ আছে। একটা কারণ ডায়াগ্রামটার দিকে দেখলেই বুঝতে পারবো যে রোটেশনটার জন্য, ভুল বলছি, কমবে না, বাড়বে। রোটেশনের জন্য তো সব থেকে বেশি রেডিয়াস আছে কোথায়, এখানে। তাহলে এই জায়গাতে সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু হবে এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর, এখানে আছে এম ওমেগা স্কোয়ার স্মল আর। যেহেতু স্মল আর এর ভ্যালুটা ছোট ক্যাপিটাল আর হচ্ছে, তাই রোটেশনের জন্য যতটা অ্যাট্রাকশন ভেতরের দিকে হচ্ছে তার থেকে কম অ্যাট্রাকশন হবে বাইরে, মানে রিপালশন হবে বাইরের দিকে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। অ্যাকচুয়ালি আমাদের জি এর ভ্যালুটা কমছে, যে বললাম কমছে কেন, মানে যদি আমি ইকুয়েটরের কাছাকাছি আসি, বিকজ সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। জি কী করে, টুয়ার্ডস দ্য সেন্টার ওকে টানে, আর সেন্ট্রিফিউগাল কী করে, সেন্ট্রিফিউগাল বাইরের দিকে টানে। যদি বাইরের দিকের ফোর্সটা বেশি থাকে তাহলে জি এর ভ্যালুটা কম মনে হবে। যত উপরের দিকে উঠবো, যেহেতু রেডিয়াসটা ছোট হয়ে যাচ্ছে, তাই বাইরের দিকের এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা কমে যাবে, ফলে জি এর ভ্যালুটা বেশি মনে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আর্থের যা শেপ, তো ওই জিওস্ফেরিক্যাল শেপ যেটাকে বলি, তো যে সেই জিওস্ফেরিক্যাল শেপ মানে কি, ও ঠিক মাঝখানটাতে ইকুয়েটরের কাছটাতে বেশ ফোলা মোটা সোটা, আর পোলের দিকগুলো একটু চ্যাপটা মতো। তার মানে রেডিয়াস যদি আমি নিই, তাহলে রেডিয়াস অ্যাট ইকুয়েটর সবসময় বেশি হবে, আর পোলের দিকে রেডিয়াসটা কম হবে। রেডিয়াস যেহেতু কম হচ্ছে, তাই সেন্টারের থেকে ডিস্টেন্স কমে যাচ্ছে, ফলে সেন্টারের অ্যাট্রাকশানটা বেড়ে যায়। তাই যদি আমি পোলে যাই, পোলে গেলে আমাদের জি এর ভ্যালুটা বেড়ে যাবে। এবার আমাদেরকে 3টে জিনিস পরপর পড়তে হবে। একটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড, একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, আর একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো আগে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা পড়ি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা আমরা জানি। তো এই ফোর্সটা তো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করে। এখন আমি ধরলাম যে কোনো একটা বডি যার মাস এম, এই পুরো মাসটা এই পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, ও পয়েন্ট, বাট গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কাজ করছে পি পয়েন্ট অবধি, মানে এই ডিস্টেন্স অবধি কাজ করছে। সাপোজ এটা এক্স নট, যদি এই পয়েন্ট অবধি কাজ, মানে আমি এখানে একটা আর্থ ধরে নিচ্ছি, আর্থের সেন্টারে পুরো মাসটা কনসেন্ট্রেটেড আছে, তার থেকে এই পি ডিস্টেন্স অবধি গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করছে, মানে আর্থের সারফেসের উপরে প্রায় 10,000 কিলোমিটার অবধি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকে, তার জন্যই অ্যাটমসফিয়ার আছে। তো এই ব্যাপারগুলোর জন্য আমি ধরে নিলাম যে ও থেকে পি পয়েন্ট অবধি গ্র্যাভিটেশনাল ফিল্ডের রেঞ্জটা আছে। এখন এই জায়গাতে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কত, এফ, যেটা এফ ইকুয়াল টু, এই জায়গা না, মানে এই জায়গার জন্য পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত, জি, এটার মাস এম, টোটাল মাস এম, আর এই জায়গাতে যদি স্মল একটা এম নট মাস থাকে, তাহলে মানে টেস্ট মাস যেটাকে বলছি, এম নট বাই এক্স নট স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা হলো আই ইকুয়াল টু এই এফ বাই এম। এই ফোর্সটাকে যদি আমি এম নট দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই হয়ে যাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। সো ইট ইজ জি এম বাই এক্স নট স্কোয়ার।
এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। আর যদি এর সাথে এটাকে ভেক্টর ফর্মে ধরি তাহলে এখানে ভেক্টর চলে আসবে আর এখানে একটা এক্স ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে। তাহলে এর ডাইমেনশন কী হবে, একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি। আই এর ডাইমেনশন দেখতেই পাচ্ছি জি এম বাই, অ্যাকচুয়ালি ওইটা যদি নাও দেখি আমি ডাইরেক্ট লিখবো এফ বাই এম। এফ এর ডাইমেনশন হয় কি এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে মাস মানে এম, সো ইট ইজ বেসিক্যালি এল টি টু দি পাওয়ার -2। সো এল টি টু দি পাওয়ার -2 কার ডাইমেনশন হয় ইন্টেন্সিটি ছাড়া? এটা হয় অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। সো আমি বলতে পারি যে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ নাথিং বাট দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা আমি বলতে পারি এইভাবে ইট ইজ ডাইমেনশনালি আর নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে যে জায়গায় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু বেশি সেই জায়গায় ফিল্ডটা খুব স্ট্রং, আর যেখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইক সেখানে ফিল্ডটা উইক। এই হলো এর সিগনিফিকেন্স। এবার আসবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সো পোটেনশিয়াল বের করতে গেলে আচ্ছা আগে আরেকটা জিনিস বলা হলো না, ইন্টেন্সিটির একটা ডেফিনেশন আছে, সেটা বইতে দেওয়া আছে, আমি তবু একবার বলে দিচ্ছি। দ্য ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ এ বডি অ্যাট এ পয়েন্ট in a field is defined as the force experienced by a body of unit mass placed at that point provided the presence of unit mass does not disturb the original gravitational field। মানে এই যে বললাম এই যে এম নট ইজ এ টেস্ট মাস উইচ ইজ এ ইউনিট মাস, এই এম নটের প্রেজেন্স কোনোভাবেই গ্র্যাভিটেশনাল ফিল্ডকে ডিস্টার্ব করছে না, এবং এই গ্র্যাভিটেশনাল ফিল্ড আর এই টেস্ট মাসের যে রেশিও দ্যাট ইজ কল্ড ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ডেফিনেশনটা যদি যাই তাহলে সেটা হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট in a gravitational field of a body is defined as the amount of work done in bringing a body of unit mass from infinity to that point without acceleration। মানে এটা আমার আর্থ, এই সেন্টারে পুরো মাসটা আছে, এতটা অবধি গ্র্যাভিটেশনাল ফিল্ডের রেঞ্জ, এটা পি পয়েন্ট এটা ও পয়েন্ট। আমি ইনফিনিটি থেকে একটা ইউনিট মাসকে নিয়ে এলাম কোথায়, এই পি পয়েন্টে নিয়ে আসার জন্য উইদাউট অ্যাক্সিলারেশন, মানে ইউনিট মাসটাকে নিয়ে আসছি উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, সেটা নিয়ে আসার জন্য যে পরিমাণ ওয়ার্ক করতে হচ্ছে, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বেসিক্যালি দ্য ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট মাস ফ্রম ইনফিনিটি টু এ পার্টিকুলার পয়েন্ট আন্ডার গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে আমাকে পোটেনশিয়াল বের করতে গেলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে যদি আমি পি ধরি, ইট ইজ ওয়ার্ক ডান ডিভাইডেড বাই এম নট, ইউনিট মাসের জন্য আমি এম নট দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সো আমি জানি যে কীভাবে ফোর্স থেকে ওয়ার্ক ডান বের করতে হয়, সেটা যদি বের করতে চাই তাহলে দেখে নিই। আমরা জানি যে এফ ইকুয়াল টু জি এম বাই এক্স স্কোয়ার, যদি এই ডিস্টেন্সটা এক্স হয়ে থাকে জি এম বাই এক্স স্কোয়ার, এটা হলো ফোর্স। আর যদি ওয়ার্ক ডান বের করতে চাই ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে যদি ডি এক্স, ভেরি স্মল, এটা একটু লিখে লিখে করতে হবে, যদি আমি বলি যে এই ফোর্সের আন্ডারে আমি বডিটাকে সামান্য একটা ডিসপ্লেসমেন্ট ডিএক্স দিচ্ছি, তাহলে এফ ইন্টু ডিএক্স হবে ওয়ার্ক ডান, সো ইট ইজ জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হলো এর ডিডাব্লিউ, সরি এটা ডিডাব্লিউ, যেহেতু ডিএক্স নিচ্ছি সো ইট উইল বি ডিডাব্লিউ। therefore total work done w equal to integration of dw, that is integration of gm by x square into dx। এবার আমি আনছি কোথা থেকে, ফ্রম ইনফিনিটি টু আর, ধরলাম আর রেডিয়াসের কোনো একটা পয়েন্টে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমি করবো কি, জিএম তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এক্স স্কোয়ার সরি ডিএক্স বাই এক্স স্কোয়ার ভেতরে থাকছে ইনফিনিটি টু আর, ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে -1/r, সো ভ্যালুটা থাকবে জিএম -1/x, তার লিমিট হবে ইনফিনিটি টু আর, সো ইট ইজ 1/∞ তো 0, মানে পরের পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট লিখে দিই, ইট উইল বি -gm/r। এটাই হচ্ছে ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সো ইট ইজ ভি। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন
মাইনাস জিএম বাই আর। নেক্সট যে পার্টটা আছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে ডিফারেন্স শুধু ওই মাসটুকুতে। পোটেনশিয়ালের ক্ষেত্রে ইউনিট মাস কথাটা মেনশন করতে হয়, আর পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যে কোনো মাসের জন্যই হয়। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি অ্যাট এ পয়েন্ট ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ অ্যানাদার বডি is defined as the amount of work done in bringing the given body from infinity to that point without acceleration. এটাও আগের মতোই আমি করলাম ফোর্স ইকুয়াল টু জিএম এম বাই এক্স স্কোয়ার। এখানে দুটো বডি, আগেরটাতে আমি ইউনিট মাস নিয়েছিলাম তাই সেকেন্ড মাসটা আর লিখিনি, 1 লিখেছিলাম, এখানে দুটো মাসে লিখতে হবে। ওয়ার্ক ডান ডিডাব্লিউ ফর স্মল ডিসপ্লেসমেন্ট ডিএক্স এফ ডট ডিএক্স দ্যাট ইজ জিএম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবারে আমি যখন টোটাল ওয়ার্ক ডানটা বের করবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ জিএম বাই এক্স স্কোয়ার ডিএক্স ফ্রম ইনফিনিটি টু আর। সো এখানে জিএমটা তো বাইরে রয়ে গেল, আর এই 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস 1 বাই এক্স এর ইনফিনিটি টু আর। সো এটা ডাইরেক্টলি লিখে দিই মাইনাস জিএম বাই আর। সো ওয়ার্ক ডান অর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইউ ধরা হয় ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াই দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ নেগেটিভ। এখানে এই মাইনাস সাইনটার সিগনিফিকেন্সটা কি? বিকজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কার ক্ষেত্রে বের করছি? অফ এ বডি, এক্সটার্নাল বডি। আমি কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর্থের ক্ষেত্রে বের করছি না, আমি বের করছি একটা বডির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। অ্যাকচুয়ালি বডিটা আর্থের দিকে ছুটে আসছে, কেন ছুটে আসছে? বিকজ আর্থ ওকে অ্যাট্রাক্ট করছে। এই যে বলছি যে ইন ব্রিঙ্গিং বডি ফ্রম ইনফিনিটি টু এ পার্টিকুলার পয়েন্ট, এই যে বাইরের একজন এক্সটার্নাল এজেন্টকে কাজে লাগাচ্ছি আমি ওই বডিটাকে নিয়ে আসার জন্য ইনফিনিটি থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, এই এক্সটার্নাল এজেন্ট কিন্তু কোনো কাজ করছে না, কাজ করছে কে? গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন বাই দ্য গ্র্যাভিটেশন, সো বাই দ্য আর্থ। এখন তাহলে ওই বডিটাকে ইনফিনিটি থেকে পার্টিকুলার পয়েন্টে নিয়ে আসার জন্য রেসপন্সিবল হলো আর্থ নিজে। কিন্তু আমি কার এনার্জি বের করছি? আমি এনার্জি বের করছি ওই পার্টিকুলার বডিটার, কিন্তু বডিটা মুভ করার জন্য তো নিজে রেসপন্সিবল নয়, ওকে তো নিয়ে আসছে অন্য কেউ। আমি যদি হাঁটতে না পারি, আমাকে একজন হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বা একজন কোলে করে তুলে নিয়ে যাচ্ছে, তাহলে আমার তো এনার্জিটা খরচ হচ্ছে না। বাট একটা পার্টিকুলার পয়েন্টে যেতে, একটা জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্লেস করতে একটা এনার্জি প্রয়োজন হয়, সেই এনার্জিটা আমাকে অন্য কেউ প্রোভাইড করে দিচ্ছে। তাহলে সেই সময় আমার এনার্জি যদি আমাকে বলতে বলা হয় যে ওই রাস্তাটা যেতে আমার কতটা এনার্জি খরচ হয়েছে, আমার তো নেগেটিভ এনার্জি, মানে অবশ্যই আমার এনার্জি খরচ হয়নি, আমি ওই পার্সপেক্টিভে বলছি না। আমি বলতে চাইছি যদি এরকমটা বলা হয় যে কেউ নর্থের দিকে 5 কিলোমিটার গেল, তাহলে আমি যদি বলি ওর ডিসপ্লেসমেন্ট টুয়ার্ড সাউথ কত? -5। এইভাবে বলতে চাইছি যে আমি নিজের এনার্জি খরচ না করে যদি কোথাও যাই অন্য কারোর এনার্জির জন্যে বা অন্য কারোর এনার্জির দ্বারা, তাহলে সেই ক্ষেত্রে আমার এনার্জিটা কতটা খরচ হলো? টোটাল যে এনার্জি খরচ হয়েছে তার নেগেটিভ কম্পোনেন্ট। সেই রকমই এখানে মাইনাস সাইনটা ডিনোট করছে যে টোটাল যা এনার্জি আমি বলছি ওই বডিটার, সেই এনার্জিটা প্রোভাইডেড বাই আর্থ ইটসেলফ। সেই কারণে ওই বডিটার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ হিসেবে আমি ধরছি। এটা তো গেল। এছাড়াও আরেকটা জিনিস আছে, গ্র্যাভিটেশনাল মাস অ্যান্ড ইনার্শিয়াল মাস। হ্যাঁ, আমি টপিকটা একটু লিখে দিই, এটা বই থেকে অবভিয়াসলি পড়তে হবে। গ্র্যাভিটেশনাল মাস অ্যান্ড ইনার্শিয়াল মাস, এই দুটোর ডিফারেন্স কি, সিমিলারিটি কি, প্রপার্টিসগুলো কি, সেগুলো পড়তে হয়। ইনার্শিয়াল মাস হচ্ছে, মানে ইনার্শিয়াল মাস অফ এ বডি ইজ রিলেটেড টু ইটস ইনার্শিয়া ইন লিনিয়ার মোশন অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই নিউটনস সেকেন্ড ল অফ মোশন। আর যদি গ্র্যাভিটেশনাল মাসের কথা বলি, সো গ্র্যাভিটেশনাল মাস অফ এ বডি ইজ রিলেটেড টু গ্র্যাভিটেশনাল পুল অন দ্য বডি অ্যান্ড ইজ ডিফাইন্ড
অ্যাজ ডিফাইন্ড বাই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তাহলে আগেরটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন দিয়ে যদি যেটা আমি ডিরাইভ করছি সেটা ইনার্শিয়াল মাস, বিকজ ওখানে ইনার্শিয়া টার্মটা আছে। ইউনিভার্সাল লগুলো যেগুলো আমি নিউটনস ল হিসেবে দেখেছি, লজ অফ মোশন। আর গ্র্যাভিটেশনাল ল দিয়ে যেটা ডিফাইন করছি সেটা গ্র্যাভিটেশনাল মাস। এবার এদের প্রপার্টিসগুলো কী কী? ইনার্শিয়াল মাসের প্রপার্টি হচ্ছে inertial mass of a body is proportional to the quantity of matter contained by the body. It depends on the size, shape and state of the body. Inertial mass doesn't depend upon the temperature of the body. Again, inertial mass of a body is not affected by the presence of or absence of any other body near to it. আবার এটা বলতে পারি যে inertial mass is conserved when the two bodies combine physically or chemically. এটাও বলতে পারি যে ইনার্শিয়াল মাস ক্যান বি অ্যাডেড বাই সিম্পল লজ অফ অ্যালজেব্রা ইরেসপেক্টিভ অফ দ্য মেটেরিয়ালস অফ দ্য বডিজ। এটাও বলতে পারি যে ইনার্শিয়াল মাস অফ এ বডি ইনক্রিজেস উইথ দ্য স্পিড অফ দ্য বডি হোয়েন দ্য বডি মুভস উইথ এ ভেলোসিটি ভি। ইটস ইনিশিয়াল মাস এম ইজ গিভেন বাই, এই যে ফর্মুলা এটা আমরা জানি, এটা রিলেটিভিস্টিক মাস অ্যাপ্রোচ। m equal to m naught by root over 1 minus v square by c square. এখানে m naught টা হচ্ছে রেস্ট মাস, the mass of the body when it is at rest, and when the body is moving with a velocity v, then its mass will be increased. এখানে দেখতেই পাচ্ছি যে v এর ভ্যালুটা যত বাড়তে থাকবে তত মাসের ভ্যালুটা বাড়তে থাকবে। when v will become equal to c, then the mass will become infinite. বাট এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা অবভিয়াসলি কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট, এটা হতেই হবে। যদি কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট না হয় তাহলে কিন্তু এই ইকুয়েশনটা ভ্যালিড নয়, মানে খুব হাই স্পিডের জন্যই একমাত্র এই ইকুয়েশনটা ভ্যালিড। এবার গ্র্যাভিটেশনাল মাসের যদি আমি প্রপার্টিসগুলো দেখি তাহলে গ্র্যাভিটেশনাল মাস অফ এ বডি মানে বলতে পারি যে ইট অ্যাফেক্টস বাই দ্য প্রেজেন্স অফ অ্যানাদার বডিজ নিয়ার টু ইট। Gravitational mass is measured by the spring balance, whereas inertial mass is measured by inertial balance. এই যে ডিফারেন্সগুলো বা কম্প্যারিজনগুলো এগুলো একটু বই থেকে পড়তে হবে। তাহলে গ্র্যাভিটেশনের ফার্স্ট পার্টটা কমপ্লিট, বাকি থাকছে স্যাটেলাইটটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো।